যে গাছই পাই যেন তাকে দিয়ে কিছু বলতে ভালো লাগে। গাছটির নাম তো জেনেছেন আপনারা, না? খুব পরিচিত একটা গাছের নাম চন্দ্রমল্লিকা। তো ভীষণ প্রয়োজনীয়, খুব পছন্দের একটি ফুল চন্দ্রমল্লিকা। তো আমার প্রসঙ্গটা ঠিক একটু অন্য ধরনের, আর অনেকগুলি গাছের বিষয় নিয়ে বলবো। কখন আমাদের গাছ ইনডোর আর কখনই বা আউটডোর, আর ইনডোরেই বা আউটডোর গাছের ফুল হবে কিনা, কত ফুল একসাথে যেন দেখতে ভালো লাগে, আর তার ভালো লাগাটা যেন সঠিকভাবে থাকে। তাই তো আমরা চাই, তাই না? আর সেই সকল বিষয়গুলো আমাদের জানতে হবে যে, আর জানলেই ভালো গাছ অবশ্যই হবে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। হ্যাঁ বন্ধুরা, এই গাছটা সম্বন্ধে একটু প্রথমত বলি। এই দেখুন, ডগাগুলো সব ভেঙে ভেঙে দিচ্ছি কেন বলুন তো? টুকটুক করে ভাঙছি, আর এখানটা ঠিক ভাঙছেই না। এটাকে যদি ভেঙে দিতে হয় তাহলে গাঁটটা থেকে ধরতে হবে। ঠিক গাঁটের জায়গা থেকে যদি ছেড়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে না, মানে ওখান থেকে একটা কোষ ছেড়ে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন, গাছটির পুরানো পাতাগুলো বিদায় নিয়েছে। যে চন্দ্রমল্লিকা শীতের সময় রৌদ্রেতে ফুল হয়েছে, আর তারই সেই পড়ে থাকা একটি বিক্রি করা গাছই এইখানে পড়ে থেকে থেকে দেখুন আবার নতুন নতুন শাখা বেরোচ্ছে। আর গাছটি প্রায় প্রায় 1.5 মাস, মানে 45 দিন বাড়ির ভেতরে আছে। এখন গাছটি আর কিন্তু আউটডোর নয়, একেবারে ইনডোরেই হয়ে গেছে। গাছ অভ্যাসের দাস, আর তা যেন আপনারাও ঠিক গাছকে সেভাবেই গড়ে তুলতে পারেন। সেই অভ্যাসটা গাছকে করিয়ে নিন। দেখুন এখানে রৌদ্র নেই, একেবারে ঘরের ভেতর, শুধু একটু লাইটের হালকা লাইট, মানে হালকা লাইট মানে বাড়ির ভেতরে যে লাইটটি থাকে সেই লাইটের কথা বলছি, কোনো সানলাইট নয় কিন্তু। তো সেখানে গাছে আপনি ফুলের গাছকেই বাড়ির ভেতরে রেখেছেন, আর গাছটি কিন্তু একেবারে পাতা ফ্রেশ, একদম ফ্রেশ ভাবে আবার বৃদ্ধি হতে থাকছে, বেঁচে আছে। কিন্তু বাড়ির ভেতরে কি এর ফুল হবে? আউটডোর প্ল্যান্ট যখনই আপনি লাইট কমের মধ্যে রাখবেন, আর সেটিকে যখন ইনডোর মানে ছাওয়াযুক্ত জায়গাতে রাখবেন, সেক্ষেত্রে আপনার গাছের পুরানো পাতাগুলো সর্বপ্রথম বিদায় নেবে, নতুন পাতার জন্ম হবে। তাহলে পুরানো পাতাগুলোকে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, আর সেই পাতা পরিষ্কার করে দেওয়ার পরে গাছটি কিন্তু একদম সবুজ হতে থাকবে। শুধু বাড়ির ভেতরে গাছ রাখবেন মানে আপনি বাড়ির ভেতরে রাখবেন না, বাড়ির মধ্যই রাখবেন, বাড়ির ব্যালকনিতে রাখবেন, হালকা ছাওয়া রৌদ্র থাকছে এমন জায়গাতে আপনি রাখবেন। আর রাখার পরেই দেখছেন গাছটি একদম ফ্রেশ তরতাজা, একদম পুরানো পাতাগুলো যেগুলো সম্পূর্ণ রৌদ্রে থাকা পাতা, আর সেগুলো বিদায় নেওয়ার পরেই বেরোচ্ছে কিন্তু ফ্রেশ ফ্রেশ নতুন নতুন পাতা। আর সেই পাতাগুলো বেরোনোর পর বাড়ির ভেতরে কিন্তু আপনার এই গাছেতেও আপনি ফুল পাবেন। এখন আপনারা একটা গাছ কিনে নিয়ে যান, এই গাছটির নাম বার্ড অফ প্যারাডাইস। তো সম্পূর্ণ রৌদ্রের গাছ, আপনি এটিকেই আপনার ছাওয়াযুক্ত জায়গাতে একদম ইনডোরে রাখতে চাইছেন, খুব সহজেই কিন্তু এই গাছটি আপনি আপনার বাড়ির ছাওয়াযুক্ত জায়গায় রাখতেই পারেন। যখনই আপনি ছাওয়াযুক্ত জায়গাতে গাছটি রাখবেন, আর পুরানো পাতাগুলো যেগুলো আপনার সম্পূর্ণ রৌদ্রেতে থাকতো, মোটামুটি 30 ডিগ্রি তাপমাত্রাতে থাকতো, আর যখনই সেই গাছটিকে আপনি বাড়ির ভিতরে নিয়ে আসবেন সর্বপ্রথম সেই পাতাগুলো খারাপ হবে। সেই সময়টা গাছের গোড়াটায় জলটা কম দিতে হবে, আর জলটা কম দেওয়া মানে ওই পুরানো পাতাগুলো খারাপ হতে থাকবে, আর একটু একটু করে আপনাকে গাছ থেকে বিদায় দিতে হবে। আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, তারপরেই বেরোবে কিন্তু আপনার ছাওয়াযুক্ত জায়গার পাতা। আর সেই পাতার গাছটি হচ্ছে কিন্তু আপনার ইনডোর প্ল্যান্টের যে কোনো গাছ। তাহলে যে কোনো ফুলের গাছকে আমি আমার বাড়ির হালকা ছাওয়াতে রাখতেই পারি, তাহলে গাছের যে পুরানো পাতাগুলো কিন্তু বিদায় নেবে। কোনো গাছ কেনেন সবসময় জানেন যে কোনো ইনডোর প্ল্যান্ট হিসাবে আপনি গাছ নিয়ে এসেছেন, বা সেমি লাইটের গাছ নিয়ে এসেছেন, এই বলে তো নিয়ে এসেছেন। সেই গাছটি কিন্তু আপনাকে বাড়ির ভেতর থেকে দেওয়া হয় না, সেটি আপনাকে একটি শেডি জায়গা থেকে দেওয়া হয়, অর্থাৎ যেখানে গ্রিন নেট দিয়ে গাছের উপরে চাপা দেওয়া আছে। তো গ্রিন নেটের মধ্যেও দেওয়া আছে, মানে 50-50 নেটের উপরে ভেতরে কিন্তু গাছগুলো দেওয়া আছে, বা 75 নেটের ভেতরে গাছগুলো দেওয়া আছে, মানে 25 কিন্তু রৌদ্র গাছে আছে। অর্থাৎ আপনি সেই গাছটিকে যখন বাড়ির ভেতরে সর্বপ্রথম এনে রেখে দেন, আর তখনই দেখেন গাছের নিচকার পাতাগুলো খারাপ হতে থাকে। অর্থাৎ আগেই বললাম যে গাছ অভ্যাসের দাস, আর সেটা কিন্তু আপনাকে ধীরে ধীরে অভ্যাসে পরিণত করতে হবে।
অর্থাৎ এতগুলো কথা বললাম তার একটাই মানে, হ্যাঁ আমি এদের কথাই বলছি। গাছটির নাম ভিক্টোরিয়া। অর্থাৎ যখন আপনি ছাওয়াযুক্ত জায়গাতে গাছটি রাখবেন, প্রথম দিন থেকে কিন্তু বাড়ির ছাওয়াযুক্ত জায়গা নয়, আপনার বাড়ির ছাওয়াযুক্ত আঙ্গিনায় রাখবেন, যেখানে হালকা ছাওয়া রৌদ্র থাকে। ধীরে ধীরে পুরানো পাতাগুলো বিদায় নেবে, আর আপনি কিন্তু তারপরে আপনার বাড়ির ভেতরে নিয়ে যাবেন। যার নাম শ্যাম্পেন পাম। আর আপনি আপনার বাড়ির সিঁড়ির কাছে রাখতে পারেন, বা বাড়ির কোনো ছাওয়াযুক্ত জায়গাতেই রাখতে পারেন, আর ইনডোরেই কিন্তু আপনি রাখতে পারেন। সম্পূর্ণ রৌদ্রে হতে ভালোবাসে, আবার সম্পূর্ণ ইনডোরে হতে ভালোবাসে। বাড়ির ভেতরে হবে তো ফুল, বার্ড অফ প্যারাডাইস পিচেটিয়া পাম। আর প্রথম দিন থেকেই তো আপনার এই গাছটিকে সম্পূর্ণ বাড়ির ভিতরে রেখে দেন, এটা হচ্ছে সব থেকে বড় ভুল। গাছটির নাম ফিডার লিফ, আর প্রথম দিন থেকেই আপনি ইনডোরে রাখছেন, সেটা করবেন না। প্রথম গাছকে একটু অভ্যাস করান, ধীরে ধীরে ছাওয়াযুক্ত জায়গাতে নিয়ে যান। এই 10 দিন রাখলেন, 12 দিন রাখলেন, তারপরে ধীরে ধীরে ছাওয়াযুক্ত জায়গায় নিয়ে যান, আর পুরানো পাতাগুলো বিদায় নেবে, আর আপনার ইনডোরের গাছের পাতা নিজের থেকেই গাছ তৈরি করে ফেলবে। কেউ ফুল, কেউ বা পাতা। আর তাহলে তো আপনি ফুল চাইছেন না, তাহলে বাড়ির ভেতরে গাছের গোড়াতে বেশি বেশি করে নাইট্রোজেন যুক্ত খাদ্য একদমই দেবেন না। আর যদি তা দিয়েছেন, তাহলে গাছের পাতার রং ভালো থাকবে, ফুলের পরিমাণ কিন্তু কমতে থাকবে। ইনডোরে গাছ রাখবেন মানে ড্রাই হতে হবে, এটা সবসময় জানতে হবে। আর ফুল যদি বেশি নিতে হয়, তাহলে আপনাকে এমনি যে বালিগুলো আপনারা দেন, বালির পরিমাণটা বেশি রাখতে হবে। ধরুন 80 ভাগের মতো বালি নিয়েছেন, আর 20 ভাগ মাটি নিয়েছেন। বালি কোনটা না, যেটা আপনার কি প্লাস্টার বালি। আর প্লাস্টার বালি মানে আমরা যে মোটা দানার যে বালিগুলো, সেগুলো যদি ব্যবহার করি, আর যদি ধুলোবালি ব্যবহার করি, তাহলে সম্পূর্ণ ধুলোবালিতে কিন্তু এই সকল গাছকে রোপণ করতেই পারি। নাম মিল্কওয়েডেসিনা। এই যে রাবার প্ল্যান্ট, আর হচ্ছে আপনার ম্যাঙ্গো ফাইকাস, এটা ম্যাঙ্গো ফাইকাস, এটা রাবার প্ল্যান্ট। আর প্রথম দিন থেকে যদি আপনি এই গাছটিকে ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেন, তাহলে এর যে পুরানো পুরানো পাতাগুলো জানবেন খসে খসে পড়ে গেল, আর আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে। আপনি ভাবছেন আমার বাড়ির ভেতরে তো গাছ থাকবে না। নিশ্চয়ই থাকবে, আস্তে আস্তে অভ্যাস করিয়ে ফেলুন, আর ছাওয়াযুক্ত জায়গাতেই রাখুন। সম্পূর্ণ রৌদ্রতে হতে ভালোবাসে, আবার সম্পূর্ণ ছাওয়াযুক্ত জায়গাতেও হতে ভালোবাসে। আবার এটার ফুলও হয়, তবে একটু সময় নেয়। পাতার গাছপত্র করবেন মানে, ধরুন আপনি এই ফিলোডন্ডনের গাছটি করবেন, পাতার গাছ করবেন মানে সেখানে তো ফুলের ব্যাপার নেই। তাহলে পাতা রং করার জন্য আপনি কিন্তু যে কোনো পাতার গাছের উপরে যে কোনো এনপিকে দিতেই পারেন। আর যখনই ফুল নেবেন, গাছে ফুল হবে, সেক্ষেত্রে কিন্তু মাটির মধ্যে নাইট্রোজেনটা একেবারেই দেবেন না। আর আপনাকে মোটামুটি বালি আর মাটি করে গাছটি রোপণ করতে হবে, আর ভালো হবে। তাহলে আমরা লতানো জাতি ফুল গাছগুলি যখন করবেন না, তো অবশ্যই একটু হালকা মাটি তো করবেন, আর মাঝে মধ্যে কাটা ছাটাই করবেন, এবং ছোট টবের মধ্যে দেবেন, তাহলে ভালো ফুল পাবেন। গাছটির নাম পোটাটো ভাইন। এখন সিঙ্গোনিয়ামের গাছের একসঙ্গে অনেক গুচ্ছ গুচ্ছ হয়ে যাবে, আর আপনাকে পরিষ্কার করে টব থেকে তুলে নিতে হবে। নেওয়ার পরে কিন্তু গাছটিকে পুনরায় রোপণ করতে হবে, পুরানো পাতাগুলোকে বিদায় দিতে হবে, আর নতুন পাতার জন্ম হবে, আপনার গাছটি ভালো হবে। এই গাছটি সম্পূর্ণ ধুলোবালিতে হতে ভালোবাসে, আর সেরকমই কিন্তু আপনি দেবেন, একদম পারফেক্ট করতে পারবেন। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ধুলোবালি একেবারে। আর এই ধুলোবালির মধ্যে আপনি গাছ রোপণ করবেন, পুরানো পাতা বিদায় নেবে, আর এই গাছ সহজেই আপনার হতে থাকবে। মাঝে মধ্যে একটু লাইট আসা আর গাছের রং ভালো থাকা। গাছটির নাম অ্যাগ্রোলিমা। অল্প স্বল্প রৌদ্র ফেলেই আর আপনি ফুল দেখতে পাবেন এই হাইড্রেঞ্জিয়া ফুলের গাছটি। কি একটা জিনিস খেয়াল করেছেন, আর এটা খেয়াল করে দেখুন তো, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন। সব বাদ দিলেও মাটিটাকে বাদ দেওয়া হয়নি, কেন বলুন তো? এই যে গাছটি দেখছেন, গাছটির নাম জবা গাছ, আর এর এই যে সাইডকার মাটি গুটিগুলোকে পরিষ্কার করে দিয়ে একটা গুটি আবরিত করা হয়েছে, অর্থাৎ এই মাটিটা আছে। তারপরে আপনি নিয়ে গিয়ে বসাচ্ছেন সিন্ডারের মতো। এই যে বোগেনভিলিয়াটা বসানো আছে, এর ভেতরেও কিন্তু মাটির একটা গডলা আছে, তার দ্বারা কিন্তু গাছটি বেঁচে আছে। এর মানেটা কি বোঝাতে চাইছি আপনি একটু খেয়াল করলেই পাবেন। খাদ্য কম, জল কম, রৌদ্র বেশি, আর তাহলে গাছের বেড়ে ওঠাটা কম, আর তাতেই দেখবেন গাছে ভর্তি ফুল। কারণ আপনাকে জানতে হবে, বোগেনভিলিয়া গাছ মানে বৃদ্ধিশীল একটা গাছ। ছোট্ট একটু মাটির মধ্যে গাছটি ভেতরে একটা পলিথিনের মধ্যে বা একটা টবের মধ্যে দিয়েছেন, আর তার দ্বারাই আপনার গাছটা বেঁচে রয়েছে, সুন্দরভাবে বেঁচে রয়েছে, আর গাছের রংটাও ভালো রয়েছে। অর্থাৎ গাছের যে গোড়ায় গুটি মাটি থাকছে, সেটি সিন্ডারে অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তি ছেড়ে ফেলে দেন, আবার অনেকে ছেড়ে ফেলেন না। সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিলে বোঝা যায় সিন্ডারের কাজ। তাহলে আপনি ভেতরে মাটিটা রাখছেন, আর মাটিটার মধ্যে আপনার গাছটি কিন্তু
রংটাকে ধরে রাখছে। আর যদি আপনি সম্পূর্ণ ঝেড়ে ফেলে সিন্ডারের মধ্যে গাছটি রোপণ করেন তাহলে আপনার কি করণীয়? দেখুন, সম্পূর্ণ সিন্ডারের উপরে যখন আপনি গাছ করবেন, সে জবা গাছ হোক, বোগেনভিলিয়া হোক বা অন্য কোনো গাছই হোক, তাহলে আপনাকে সম্পূর্ণভাবে তার ট্রিটমেন্ট একদম রাইট রাখতে হবে। পরিমাণ মতো জল, পরিমাণ মতো খাদ্য একদম সঠিক রাখতে হবে এবং সিন্ডারের সাথে অল্প স্বল্প একটু বালি মেখে দিতে হবে। তাহলে কিন্তু আপনি গাছটিকে ভালো রাখতে পারবেন। আর যখনই আপনি সিন্ডারের মধ্যে গাছ করবেন, খাদ্যের পরিমাণ কম থাকা চলবে না, ভালো রকম খেতে দিতে হবে এবং তবেই কিন্তু আপনার গাছটি ভালো থাকবে। গাছে খাদ্যের পরিমাণ কম থাকলে, গাছের খারত্ব ভাব এসে গেলেই, গাছের বৃদ্ধি কমে গেলেই তখনই আপনার গাছে ফুলে ফুলে ভরে যাওয়া। আর এইটুকু ব্যাপার, এইটুকু বুঝে নিলেই হবে। গাছ মাটির অতিরিক্ত পাওয়ারের জন্য গাছের রং ভালো থাকে, আপনার গাছে ফুল আসে কম। সেই জন্য আপনি যখন বেশি বেশি মাটির মধ্যে গাছ করবেন না, তাহলে গাছের বৃদ্ধিটা বেশি বেশি হবে। আর সেক্ষেত্রে আপনার ধৈর্যটা হারিয়ে যাচ্ছে, গাছে কবে হবে ফুল। আর সেই জন্য প্রথম অবস্থাতে গাছ যখন আপনি রোপণ করবেন, সব সময় ছোটখাটো টবের মধ্যে রোপণ করবেন। সেটি কিন্তু 5 থেকে 6 ইঞ্চি টব। 6 ইঞ্চি টব মানে অনেকে বুঝতে পারছে না, এক বন্ধু ফোন করেছিলেন আজকে। তো যাই হোক, যখন আপনি 6 ইঞ্চি টবের মধ্যে রোপণ করবেন, সাইডের বেসটা কতটা থাকবে? তো সেই চালিপট বলছি না, মানে এখানে আপনার 15 ইঞ্চি আর উচ্চতায় 6 ইঞ্চি, এটা আমি চাইছি না। একদম রাউন্ড শেপ, উপরে ধরুন 5 থেকে 6 ইঞ্চি এর বেসটা রয়েছে আর উচ্চতায় কিন্তু 6 ইঞ্চি রয়েছে। এমন টবে কিন্তু আপনি গাছটি রোপণ করবেন আর গাছটি আপনার ভীষণ ভালো হবে। তাহলে আমরা যদি 6 ইঞ্চি টবে গাছ রোপণ করি, তাতে কিন্তু যদি আমি মাটি দিয়ে করি তাহলে কিন্তু গাছের রংটা ভীষণ ভালো থাকবে আর এবং ফুলটাও ভালো থাকবে। যদি আপনি সিন্ডারে, শুধু সিন্ডারের ওপরে গাছটি করেন, তাহলে পরিমাণ মতো আপনাকে জল, খাদ্য সব বেশি দিতে হবে এবং তাহলে আপনি সিন্ডারে সুন্দর করতে পারবেন। সহজে কোনো ব্যাপার নয়, আপনার যেটা মর্জি আপনি মাটি দিয়েই করতে পারেন, আবার সিন্ডারেও করতে পারেন, কোনো ব্যাপার না। আপনি দুটোর মধ্যেই করুন, কেয়ারটা কম বেশি। মাটির মধ্যেও আপনি খুব কম যত্নের মধ্যেই করতে পারবেন। আর সিন্ডারের ক্ষেত্রে হলে কি হবে, আপনাকে পরিমাণ মতো টাইম টু টাইম খাদ্য দেওয়া, টাইম টু টাইম জল দেওয়া, সমস্ত কিছুর পিছনে কিন্তু একটু কেয়ার করতে হবে। আর তা নইলে কিন্তু যেটারই মধ্যে করুন, ধরুন আপনি মাটির মতো করেছেন, বড় টবে দিয়েছেন, তাহলেও আপনি সমস্যায় ভুগছেন। আবার সিন্ডারের মধ্যে করেছেন, ছোট টবে দিয়েছেন, পরিমাণ মতো জল খাদ্য দিচ্ছেন না, তাহলেও কিন্তু সমস্যায় ভুগছেন। অর্থাৎ আপনি যখন মাটিতে গাছ রোপণ করবেন, তাহলে কিন্তু আপনাকে প্রথম অবস্থাতে ছোট টবের মধ্যে গাছটি রোপণ করতে হবে। দারুণ সুন্দর, তাহলে আপনার সারাটা বছর ছোট টবের মধ্যে কিন্তু ফুল হতে থাকবে। আর যখনই আপনি মাটিতে গাছ রোপণ করবেন, মানে মাটি দিয়েই গাছ রোপণ করবেন, আর সেক্ষেত্রে আপনি কি করছেন, একটা বড় সড়ো টব দিয়ে দিচ্ছেন, গাছের বৃদ্ধি হচ্ছে, ফুলটা কম হচ্ছে। তাহলে যারা মাটিতে এই বোগেনভিলিয়া গাছ রোপণ করবে, তাদের ক্ষেত্রে কি করণীয়? বেশ ছোট ছিল, তবে ফুল ভালোই ছিল। আর যখনই মাটিতে গাছটি রোপণ করে দিলেন, সেটা আপনারা লক্ষ্য করেছেন বা আপনার বাড়ির গাছ আছে, আপনি জানেন, সে কোনো ফ্রুটসের গাছ যদি হয়, মাটিতে বসিয়ে দিয়েছেন, ফলের দেখা তার নাই। আর যখনই ফুলের গাছ লাগিয়ে দিয়েছেন, লম্বা লম্বা ডাল বেরিয়ে গাছটি বৃদ্ধি হতে থাকছে। এখানটা একটা ব্যাপার আছে, আপনার একদম সারা পৃথিবী জুড়ে মাটির মধ্যে যখন আপনি গাছটি রোপণ করতে চাইছেন, আর গাছের শেকড় খেলাধুলা করতে চাইছে, আর দ্রুত গতিতে কিন্তু বৃদ্ধি পেতে চাইছে, আর সেটাই তো হচ্ছে। সেই জন্য মাটিতে যখন আপনার গাছ রোপণ করবেন, মনে করে 1 বস্তা বালি মাটিতে সর্বপ্রথম মিক্সড করবেন। তাহলে প্রথমে একটু কুপিয়ে নিলেন, 1 বস্তা বালি মেখে নিলেন। তারপরে আপনি যে কোনো ফলের গাছ, ফুলের গাছ যদি রোপণ করেন, একদম পারফেক্ট গাছ করতে পারবেন, আর টবেরই মতো হবে। একটুখানি ছোট্ট টবের মধ্যেই একটা ফুল হওয়ার পরেই দেখুন ধীরে 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 দ্রুত গতিতে গাছটি বৃদ্ধি পেতে থাকছে। আর বৃদ্ধি পেতে থাকছে শুধু বোগেনভিলিয়া নয়, এই ধরনের যে সকল গাছ। তাহলে আমরা মাটিতে দিয়ে যখন গাছ রোপণ করছি, ছোট ছোট টবে গাছগুলো রোপণ করছি। আর মাটির মধ্যে থাকা মানে আপনি যখন খাদ্য দিচ্ছেন, খাদ্য দেওয়ার মানে আপনি শুধু সুপার ফসফেট পটাশটা দিয়ে যাচ্ছেন কেন? সুপার ফসফেট পটাশ আপনার প্রয়োজন বোধে দেবেন, নচেত নয়। খুব ভালো বৃদ্ধি হয়েছে, ফুল টুল নেই, সেক্ষেত্রে আপনি সুপার ফসফেট পটাশটি ব্যবহার করবেন। আপনারা মাটি তৈরি করছেন বা গাছ রোপণ করার পরে সুপার ফসফেট আর পটাশটিকে যদি কণ্ঠে বেঁধে নেন আর বারে বারে দিতে থাকেন, তাহলে গাছের ফুলের পরিমাণ বেড়ে গিয়ে গাছের
ক্ষতিটাই বেশি হতে থাকবে। তাহলে গাছকে একটা সময় একদম সুন্দর করে বাড়িয়ে নিতে হবে, আর বাড়িয়ে নেওয়ার পর আপনাকে ফুল নিতে হবে। সে সময়ের জন্য আপনি দিচ্ছেন সুপার ফসফেট এবং পটাশ। মাটি যদি আপনার এঁটেল মাটি হয়, ঠিক এরকম শক্ত সমর্থ চটচটে চিটচিটে মাটিতে গাছ রোপণ করা মানে একদম নাইট্রোজেনে ভরপুর। অর্থাৎ মাটির সঙ্গে বালি যদি আপনি মাখতেন তাহলে কি হতো, নাইট্রোজেনের পরিমাণটা একটু কমতে থাকতো। আর যদি আপনি অতিরিক্তভাবে শুধুই কম্পোজের ভাগ বাড়িয়ে ফেলেন তাহলে কি হবে, ফুলের পরিমাণটা আপনার বাড়তে থাকবে কিন্তু গাছের রূপটা খারাপ থাকবে। গাছের রং রূপ ভালো রাখতে গেলে আপনার এঁটেল মাটিটা দরকার আছে, সেজন্য এঁটেল মাটি আপনার থাকতে হবে। আর এঁটেল মাটির সাথে এরকম চটচটে মাটির সাথে আপনি বালি মাখছেন, আর তাতে কিন্তু আপনার গাছে ফুলও ভালো থাকছে, গাছের রঙও ভালো থাকছে এবং কিন্তু গাছটিও ভালো থাকছে। তাহলে এরকম চটচটে মাটি থাকলে আর সম্পূর্ণ মাটিতে আপনি রোপণ করেই ফেলেছেন, এ সময় কি করা যাবে? এই সময়ের জন্য আপনার এই মাটিতে একটু সুপার ফসফেট এবং পটাশ লাগবে, কারণ এত পরিমাণে এতে আপনার একেবারে শক্ত সমর্থ মাটি, আর এতে যদি আপনি অল্প পরিমাণে সুপার ফসফেট পটাশ দিতে থাকেন তাহলে কিন্তু ফুলের পরিমাণ আবার বাড়তে থাকবে এবং আপনার যে গাছে ফুল হচ্ছে না সে গাছে ফুল আসতে থাকবে। আপনি গাছ রোপণ করেছেন ভার্মি কম্পোস্ট, বালি, কোকোপিট নানান কিছু দিয়ে করেছেন, আর এক্ষেত্রে আপনি কি করছেন, গাছের গোড়ায় সুপার ফসফেট পটাশ দিচ্ছেন। আরে আপনি সুপার ফসফেট পটাশ একটু আগে দিয়ে রেখেছেন, এই যে ভার্মি কম্পোস্টটা দিয়েছেন সেটা কিন্তু ফসফরাসের কাজ করছে। আবার তারপরেও আপনি সুপার ফসফেট দিচ্ছেন, কেন দিচ্ছেন? মাটি যদি হালকা থাকে, মাটির মধ্যে যদি আপনার কোকোপিট মেশানো থাকে তাহলে কিন্তু আপনার সুপার ফসফেট পটাশ অলরেডি দেওয়া রয়েছে, আর সেক্ষেত্রে কিন্তু আপনার লাগছে না। আপনি অন্যান্য খাদ্যগুলোর পিছনে জোর দিন, অবশ্যই জৈব সার দিন, সাথে কিন্তু নাইট্রোজেন সার দিন। তাহলে 6 রকম জৈব সাথে 2 রকম নাইট্রোজেন সার আপনি একত্রে মেখে দিতেই পারেন। এক্ষেত্রে আপনার সুপার ফসফেট পটাশ লাগছেই না। আর এইগুলো দেওয়ার ফলেই কি হচ্ছে, ফুলের কুঁড়িগুলো আপনার হচ্ছে, টুকটুক করে গাছ থেকে ঝরে ঝরে পড়ছে, সেটা যে কোনো গাছের ক্ষেত্রে হচ্ছে, ঝরে পড়ছে। আজকের ভিডিওটা যেন একটু এলোমেলো কথাবার্তা দিয়ে বলছি, আর বুঝে নিতে হবে এর মাঝেই। তো সেই জন্য আমরা কোকোপিট যুক্ত আমাদের মাটি থাক বা ভার্মি কম্পোস্ট যুক্ত মাটি থাক, তাহলে সেক্ষেত্রে আমরা সুপার ফসফেট পটাশ কিন্তু কম ব্যবহার করছি। মূল কথা হচ্ছে এটাই। গাছ বাড়তে পারে না, দেখুন দুখানা সবেদা ধরে আছে, আর আপনার গাছে ফুল হচ্ছে, সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এর মানেটা কি বলেন তো? গাছের চেহারা আছে আপনি দেখতে পাচ্ছেন, মোটেই চেহারা নেই। তার মানে এটা এঁটেল মাটি আছে, আর এঁটেল মাটি আছে মানেই এখানে ফসফেট এবং পটাশ দেওয়া হয়েছে। ফলে কি হচ্ছে, ফসফেট এবং পটাশ দেওয়ার ফলে গাছে ফুলও এসেছে, এবং পটাশ দেওয়া মানে হচ্ছে গাছ একদম স্ট্রং হয়ে গেছে। দেখুন গাছ রূপবতী নয়, চকচকে ঝকঝকে নয়, কিন্তু দুটো ফুল নিয়ে বসে রয়েছে, আর দুটো ফলে পরিণত হয়েছে। দুটো ফলটাই মূল কথা নয়। আর এই গাছের যদি বারে বারে সুপার ফসফেট পটাশটাই দেওয়া হয় আর গাছে ফল নেওয়ার জন্য, তাহলে গাছের জীবনের শেষ ফল হয়ে যাবে এটাই। সেই জন্য আমরা গাছকে একটা সময় ভালো করে কিন্তু গ্রোথ করে নেব বা গ্রো করে নেব। গাছের নাম গন্ধরাজ, থাইল্যান্ডের গন্ধরাজ। তো এর ফুল হবে তো ভালো কথা, ছোট টবে রোপণ করবেন ভালো কথা, এই মাটিটি ভেঙে ফেলবেন না। মাটি নরম থাকলে একটু হালকা করে ড্রাই করবেন, তারপরে গাছ রোপণ করবেন। খাদ্য দিয়ে গাছটি প্রথম অবস্থায় রোপণ করার কোনো দরকার নেই। প্লেন ভাবে গাছ রোপণ করুন, আর ভালো পরিমাণে আপনি ফুল পান। গাছ রোপণ করার পরে কম কম জল দেন কেন বলুন তো? ভালো করে ডুবিয়ে জল দেবেন, আর সম্পূর্ণ রোদে রাখবেন। দেখবেন ফ্রেশ ভাবে গাছ থাকবে, গাছের পাতা বেরোবে। তারপরে আপনি খাদ্য দেওয়ার চিন্তা নিয়ে করুন, কি খাদ্য দিতে চাইছেন আপনি দিন, কিন্তু গাছ রোপণের সময় নয়। গাছে বেশি বেশি পরিমাণে খাদ্য পেয়ে গেলে গাছটি খুব দ্রুত গতিতে বৃদ্ধি করে। গাছটির নাম হচ্ছে আলামন্ডা। সেই জন্য আপনি ভার্মি কম্পোস্ট মাটি করুন বা বালি মাটি করুন, যেভাবে আপনি করেন আর কি। তো গাছটির একটা সময় গাছে ভালো ফুল হয়ে যায়, গাছটি একটা সময় কিন্তু ভালো বৃদ্ধি হয়ে যায়। তাহলে ভার্মি কম্পোস্টে রোপণ করুন বা ভার্মি কম্পোস্ট মাটি করুন, কোকোপিট মাটি করুন, ঠিকই আছে। টবের নিচে নুড়ি দিতে কখনোই ভুলবেন না যে কোনো গাছ রোপণ করলে। তাহলে টবের নিচে নুড়ি দিচ্ছেন, ভালো করে একটু গুটি দিচ্ছেন, আর গুটি দেওয়ার ফলে কিন্তু আপনার জল কম বেশিতে কোনো কিছু যায় আসছে না, ক্লিয়ারভাবে জল বেরোতে পারবে। আর আপনি গাছ রোপণের পর খাদ্য দেবেন না। কতদিন পরে দেবেন না? ঠিক 12-14 দিন আপনি খাদ্য দেবেন না, নতুন পাতা বেরোবে আর খাদ্য দেওয়া শুরু করুন। আপনার বাড়ির যেগুলো আছে আপনি সেগুলোই দিন। আপনার কিচেন কম্পোস্টের জল দিন, বা আপনার বাড়িতে সরিষার খোল, বাদাম খৈল এরকম থাকলে সেটিকে হালকা করে পচিয়ে জল দিন, ভালো কাজ পাবেন। জন্য এসব ফুলগুলি বেশ ভালো। গাছটির নাম নীল টগর।
আর এটা তো বুদ্ধ টগর। আপনার বাড়িতে এই মালবেদির গাছ যদি থাকে তাহলে একটু কাটাই ছাঁটাই করে দিন, আর প্রচুর পরিমাণে কিন্তু আপনি ফল পাবেন। গাছটির নাম ফানসাসিয়া, নয়নতারা ফুলের মতো ফুল হয় এবং ফুলের কালার চেঞ্জ করে, দারুণ সুগন্ধি একটা ফুল, খুব ভালো, বেশ দেখতে ভালো। একটা সময় ফুল হয়েছে, খুব ভালো কথা। ফুল শেষ হলে একটু করে কাটিং করে দিন, দেখবেন অনেক শাখা বেরোবে আর ফুল পাবেন অনেক অনেক বেশি। একটাও পাতা নেই, আর গাছের দুর্বল একেবারে দেখতে পাচ্ছেন, খাড়ত্ব খাড়ত্ব, আর প্রতিটি খাড়ে খাড়ে ফুলে ফুলে ভরে গেছে। আর ফুল এসে গেছেই মানে যে সব ফুল থাকবে সেটা কে বলেছে? এখানে পুরুষ ফুল, স্ত্রী ফুল, এইসব নিয়ে আমরা বিচার করছি। দেখুন, গাছের ক্ষমতা থাকতে হবে, তবে তো গাছের ফুল টুল থাকবে নাকি? তাহলে গাছের প্রথমত এরকম রুগ্ন সূক্ষ্ম ডালে কখনোই আপনি যাই করুন না কেন সব ফল আটকাতে পারবেন না। কারণ সেই জন্য গাছে ফল আটকাতে গেলে সর্বপ্রথম কাজ হবে আপনার কিন্তু গাছকে বারে বারে স্নান করানো। গাছকে ফুল অবশ্যই আনাতে হবে, প্রথম অবস্থাতে গাছকে হেলদি করতে হবে। গাছ একটু দুর্বল হলেই গাছে ফুল টুল আসে। তো সেই জন্য আমরা ফল গাছে গাছ ফুল নেব এই চিন্তায় গাছকে অতিরিক্ত দুর্বল কখনোই করে ফেলবো না। গাছটি একটি সাদা জামের গাছ, আর খুব প্রচুর পরিমাণে ফুল হয়। শুধু গাছকে আপনি 9 মাস ধরে যে কোনো ফলের গাছকে ভালো বৃদ্ধি করে ফেলুন। আর শীত পড়ে যাওয়া মানেই এই 3টা মাস আপনি কিন্তু খাদ্য জল একেবারেই বন্ধ করে দেবেন। বেঁচে থাকার মতো গাছে জল দেবেন, তার বেশি কিন্তু দেবেন না। তাহলে আপনার গাছের রং ভালো থাকছে, আর গাছের পুরানো পাতাগুলো বিদায় নেওয়ার পরেই সুন্দর সুন্দর ফুল বেরোতে থাকছে। আর ফুল এসে যাওয়া মানেই গাছকে বারে বারে বরফের জল দিয়ে স্নান করানো। যত স্নান করবে আর গাছগুলো ফ্রেশ থাকবে, গাছের ফুলগুলো ফ্রেশ থাকবে, একদম ফুলে ফুলে ফুল থেকে ফলে পরিণত হবে। আর ফলগুলো যখন সবুজ সবুজ দানা আকারে এসে যাবে, তারপরে আপনি তরল খাদ্য দিতে থাকবেন। কি তরল খাদ্য দেবেন? একদম 100 গ্রাম খইলে 10 লিটার জল। এটাকে প্রথমত 3 দিন ভিজিয়ে রাখুন, আর সেটা আপনি গাছের গোড়াতে দিন। গাছের কন্ডিশন অনুযায়ী আপনার যেরকম গাছ রয়েছে আর গাছে ফলে ফলে ভরে যাবে। দেখুন, ওষুধ হিসাবে আপনি যাই দেন না কেন, মূল কাজগুলি আপনাকে আগে করতে হবে। সে বুস্টার 2 দেন আর আর অ্যাগ্রোমিন গোল্ডটি দেন, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন এই জায়গাটায়, গাছকে সঠিক রাখতে গেলে তার সঠিক কাজটি সর্বপ্রথম আপনাকে অবশ্যই করতে হবে। অতিরিক্ত গাছ দুর্বল থাকলে বেলি ফুলের মতো ফুল হতে থাকবে, আর সব ফল কখনোই গাছ আপনার জন্য ফলে পরিণত করবে না। সেজন্য আপনাকে সর্বপ্রথম জানতে হবে হেলদি গাছের ওপরে আপনাকে ফুল নিতে হবে। আর ফুল আসা মানেই জানবেন তাতে আপনার প্রচুর পরিমাণে ফল আসবে। স্ত্রী ফুল এবং পুরুষ ফুল এটা গাছের ধর্ম, আর সে গাছে আসবেই। আর সেই জন্য গাছকে হেলদি রাখতে হবে, তারপরে কিন্তু আপনি গাছে ফুল নেবেন। সর্বপ্রথম গাছকে সুন্দর করুন, তারপরে নিন ফুল। একটা দুর্বল গাছের মধ্যে ফুল আসলে দেখুন, সেই গাছটির ফুল প্রথম অবস্থায় এরকম ছোট গাছ রোপণ করে নিয়ে নেওয়াতে যখন দেখছেন ফুল আসছে, তো আমের মুকুলে কিন্তু একটির বেশি আম রাখবেন না। বাকি আম ধরে গেলেও সেই আম কিন্তু আপনাকে তুলে ফেলে দিতে হবে। গাছের কন্ডিশন অনুযায়ী গাছের ফল নেওয়ার চেষ্টা করুন, আর আপনার গাছ তাহলে কিন্তু সব সময়ের জন্য ভালো থাকবে। তাহলে গাছের প্রথম অবস্থায় গাছ রোপণ করার পর, আমরা গাছ রোপণ করার পরে কিন্তু সর্বপ্রথম একটা ছোট্ট গাছ রোপণ করার পরে কিন্তু ফল নেব না। ফল দেখার জন্য আমরা একটা রাখতে পারি, বাকি ফল কিন্তু টুকে ফেলে দেব। তাতে কি হবে? গাছটি সুন্দর হবে, পরের বছর আরো গাছ ভর্তি আপনি ফল পাবেন। যখনই জানবেন স্ট্রং গাছ, একদম হেলদি গাছ, আর তাতেই নিজের থেকেই একদম গাঁঠে গাঁঠে ফলে পরিণত হয়ে যাবেন। অনেক সময় দেখেছেন লেবুর মধ্যে ফলের রস নেই, কেন বলুন তো? আপনার গোড়ার মাটি ঠিক নেই। তো গাছের গোড়ার মাটি ঠিক নেই, লেবুর মধ্যে রসটা কি করে থাকবে বলুন তো? একদম হালকা ফুলকা মাটি করেছেন, আর প্রচুর পরিমাণে লেবু ধরেছে, ওষুধপত্র মেরে কোনো রকম ভাবে আপনি গাছে স্প্রে ট্রে করার লেবুটি হয়েছে, লেবুর মধ্যে রস নেই, আর আপনার গাছের গোড়ায় খাদ্যই নেই। তাহলে খাদ্য দেওয়ার ব্যবস্থা করুন, আর তবেই কিন্তু আপনি সঠিক পরিমাণে লেবুতে রস পাবেন। এটা শুধু এর ক্ষেত্রে নয়, ফল যখন এরকম ছোট ছোট ধরে যাবে, আর সেই সময় থেকে আপনাকে খাদ্য দেওয়া শুরু করতে হবে। দিন, কিরকম খাদ্য দেবেন? বন্ডাস দিন, লেদার মিল দিন, বাদাম খোয়েল দিন, কিছু একটা খাদ্য দিন। প্রথম অবস্থায় ছোট ছোট যখন গাছে আনগুলো আসতে থাকবে, আর ছোট ছোট ঠিক দানা দানা ধরতে থাকবে, সবুজ সবুজ এরকম দানা ধরতে থাকবে, আর পাতলা করে খাদ্যটা দিতে থাকবেন। যত বড় হতে থাকবে খাদ্যের পরিমাণটা বাড়িয়ে দেবেন, সঠিক কাজ হবে। কোথা থেকে যেন কোথায় চলে গেলাম, সব ধরনের গাছের কথা একটু টাচ করে গেলাম, আর এটি দ্বারাই আমার বন্ধুরা নিশ্চয়ই বুঝে নেবে।
সুন্দরভাবে কাজ করে নিতে পারবে। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। সমস্যা বোধে না যদি বুঝতে পারেন অবশ্যই ফোন করে নেবেন। ফোন নাম্বার জেনে নিন 9609456194। অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা একেবারেই নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না যেন। কমেন্ট তো অবশ্যই করবেন আর আপনার পছন্দের বিষয়টি জানতে পারবেন। এভাবেই সময় দেবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। আসবো আবার আগামীকাল। ধন্যবাদ।